বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর খুঁজতে গেলে মানুষ হারিয়ে যায় অন্ধকার গলিতে। সাগরের হত্যাকাণ্ড যেমন আজও রহস্যাবৃত, ঠিক তেমনি ওসমান হাদিকে গুলি করা ফয়সাল নামে পরিচিত শুটারের অবস্থা নিয়ে এখন পুরো দেশ যেন এক বিশাল প্রশ্নচিহ্নের মুখোমুখি দাঁড়িয়ে। কেউ বলছে সে ভারতে পালিয়ে গেছে, কেউ বলছে দেশেই আছে, কিন্তু শক্তিশালী কারো ছত্রছায়ায়। আবার কেউ কেউ মনে করছে এই পুরো বিষয়টাই একটি সাজানো নাটক, যেখানে আসল সত্য চাপা পড়ে গেছে ক্ষমতার দাবা খেলায়। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যেন চারিদিক থেকে অদৃশ্য চাপে পিষ্ট হচ্ছেন। একদিকে জনগণের ক্ষোভ, অন্যদিকে তার নিজের সরকারের ভেতরে বসে থাকা কিছু মানুষ, যারা আসলে কোন পক্ষে কাজ করছেন সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হলো ওসমান হাদির বিচার নিশ্চিত করা। আর সে কাজটি যারা সবচেয়ে জোরালোভাবে করেছে তারা হলো জামায়াত ইসলামী এবং চরমোনাই পীরের অনুসারীরা। এই খবরের পেছনে যে সাসপেন্স লুকিয়ে আছে তা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 5 আগস্টের পর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে জনগণের একটি বড় চাওয়া ছিল বিচার। যারা গণতন্ত্র হরণ করেছে, যারা নিরপরাধ মানুষের ওপর গুলি চালিয়েছে, তাদের বিচার হোক, এটাই ছিল সাধারণ মানুষের একমাত্র দাবি। কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে, বিচারের কোনো অগ্রগতি চোখে পড়ছে না, বরং দেখা যাচ্ছে এক ধরনের রহস্যময় নীরবতা, যা সাধারণ মানুষকে আরও সন্দিগ্ধ করে তুলছে। ইনকিলাব মঞ্চ নামে যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, তারা এতদিন কি করছিল সে প্রশ্ন এখন অনেকেই তুলছেন। যখন জনগণ ঢাকায় ছিল, শাহবাগে ছিল, যখন আন্দোলনের তীব্রতা তুঙ্গে ছিল, ঠিক সেই সময় যদি কোনো সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হতো, তাহলে তা বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারত। কিন্তু সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এখন অনেকদিন পর আলটিমেটাম দিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলা হচ্ছে, যেটাকে অনেকে বলছেন চোরকি বলে। এই সংবাদ সম্মেলন আগের মতো সারা জাগাতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আসল কথা হলো, ইনকিলাব মঞ্চ নিজে থেকে এত বড় আকর্ষণের জায়গায় নেই। শরীফ ওসমান হাদির ইস্যুটি এত বড় হয়েছে ইনকিলাব মঞ্চের কারণে নয়, বরং জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণে। এখন প্রশ্ন হলো, এই ইস্যুটি কিভাবে সরকারকে আরও বেশি চাপের মধ্যে আনা যায়। কারণ শুধু ডক্টর ইউনূসকে দোষারোপ করলে হবে না, বুঝতে হবে তিনি কাদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছেন। এখানেই আসল রহস্যের সূত্রপাত। সরকারের ভেতরে এমন কিছু মানুষ আছেন যাদের আনুগত্য নিয়ে প্রশ্ন উঠছে। 3 জন উপদেষ্টার নাম বিশেষভাবে আলোচনায়: সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুল। এই 3জনকে নিয়ে যে অভিযোগ উঠছে তা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। বলা হচ্ছে তারা মূলত বিএনপির দালাল এবং ডক্টর ইউনূসকে সহযোগিতা না করে বরং বাধাগ্রস্ত করছেন। এমনকি তাদের নিয়ে কটু মন্তব্যও শোনা যাচ্ছে, যা হয়তো ভাষাগতভাবে অশোভন, কিন্তু এর পেছনে যে তীব্র হতাশা ও ক্ষোভ আছে তা অস্বীকার করার উপায় নেই। শুধু এই 3 উপদেষ্টাই নন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকেও নিয়ে প্রশ্ন উঠছে। বলা হচ্ছে তিনি আগে থেকে বিএনপিপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। হাসিনার আমলে তিনি যে বঞ্চনার শিকার হয়েছিলেন, তার পেছনেও নাকি এই রাজনৈতিক পরিচয় বড় কারণ। এখন তার ব্যর্থতাগুলোর সঙ্গে কি এই রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক আছে? সে প্রশ্নের উত্তর খুঁজতে হলে আরও গভীরে যেতে হবে। সেনাবাহিনীর একটি অংশ নিয়েও আলোচনা চলছে। বলা হচ্ছে সেনাবাহিনীর একটি ভারতপন্থী অংশ ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে না এবং তারা নিজেদের স্বার্থ ও ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত। অভিযোগগুলো যাচাই করা কঠিন হলেও রাজনৈতিক মহলে আলোচনা জোরালো। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ডক্টর ইউনূস কি আদৌ স্বাধীনভাবে কাজ করতে পারছেন, নাকি তিনি এমনভাবে ঘেরাও হয়ে আছেন যে বাস্তবে কোনো সিদ্ধান্ত নেওয়াই তার পক্ষে সম্ভব হচ্ছে না? এই পরিস্থিতিতে জনগণের দাবি খুবই স্পষ্ট: ওসমান হাদিকে হত্যাকারী কে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। সে যদি ভারতে গিয়ে থাকে, তাহলে সেখান থেকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে।
আর যদি দেশেই থাকে তাহলে কার কাছে আছে এবং কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না তা বের করতে হবে। কিন্তু এই সহজ দাবিটিও কেন পূরণ হচ্ছে না, এখানেই রহস্যের আরেকটি স্তর শুরু হয়। ইতোমধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে শুটার ফয়সাল ভারতে চলে গেছে, কিন্তু এই ধারণা কিভাবে তৈরি হলো তা নিয়েও প্রশ্ন রয়েছে। কেউ কেউ বলছেন এটি ডিজিএফআই একটি ষড়যন্ত্র, তাদের দালালদের মাধ্যমে এমনভাবে খবর ছড়ানো হয়েছে যাতে মানুষ বিশ্বাস করে যে সে ভারতে আছে এবং এখান থেকে কিছু করার নেই। এমনকি জুলকারনাইন শায়ের মতো ব্যক্তিদের মাধ্যমে এ ধরনের তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাহলে আসল সত্য কি? সে কি সত্যি ভারতে, নাকি পুরো বিষয়টাই একটি ধোঁয়াশা তৈরির চেষ্টা? জাতিসংঘের মহাসচিব এ বিষয়ে শোক প্রকাশ করেছেন এবং বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্কো এ বিষয়ে জোরালো বিবৃতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন সবাই বিষয়টি নিয়ে কথা বলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় বড় দেশ ও সংস্থা কথা বলার পরও ভারতের ওপর কোনো কার্যকর চাপ পড়ছে না। কেউ বলছে না ভারত যেন ইন্টারপোল বা দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে ফেরত দেয়। কেন এই নীরবতা? এখানে কি কোনো বড় খেলা চলছে যা সাধারণ মানুষের চোখে পড়ছে না? বিচারের কোনো অগ্রগতি সত্যিই নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সামনে এসে কোনো ব্যাখ্যাও দেননি। এই নীরবতা অত্যন্ত রহস্যজনক। মানুষ প্রশ্ন করছে, এটা কি তাহলে সাগর রুনির হত্যার মতো আরেকটি মামলা হয়ে থাকবে যার কোনো কুলকিনারা নেই, যেখানে সত্য প্রকাশ পেলেই বাংলাদেশের ওপর বড় প্রশ্নচিহ্ন পড়ে যাবে? 5 আগস্টের পরেও যেমন বলা যায়নি তার আগেও বলা যায়নি। সাগর রুনি হত্যার চার্জশিট আজও দেওয়া যায়নি। হাসিনার আমলেও শত শতবার চার্জশিটের তারিখ বদলানো হয়েছে, কিন্তু তা দেওয়া হয়নি। কেন? সে প্রশ্নের উত্তর আজও অজানা। এখন কি ওসমান হাদির মামলাও সেই পথেই যাচ্ছে? এই আশঙ্কা মোটেও অমূলক নয়। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ও চরমোনাই, এই দুই দলই তুলনামূলকভাবে কার্যকর রাজনীতি করছে বলে অনেকে মনে করছেন। তারা আসল জায়গায় হাত দিয়েছে। ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য প্ল্যাটফর্মেরও এই জায়গাটিই ধরার কথা। জামায়াতের আন্তর্জাতিক সংযোগ যে ইনকিলাব মঞ্চের নেই সেটাও বাস্তবতা। তাই চাইলে তারা জামায়াতের সহায়তা নিতে পারে। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, খুনি যদি দেশের বাইরে থাকে তাহলে কূটনৈতিক মিশনগুলোকে কাজে লাগান, ভারতের সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তি কার্যকর করুন, তবুও জাতির দাবি পূরণ করুন। এর অর্থ হলো কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফেরত আনার উদ্যোগ নিতে হবে। কিন্তু ভারতের সঙ্গে ঠিক কী আলোচনা হচ্ছে, কি অগ্রগতি, তা সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে জানা গেছে পর্দার আড়ালে ভারত ও বাংলাদেশ ইনফরমাল প্রক্রিয়ায় কথা বলছে। পরিকল্পনা হলো ভারত থেকে তাকে আটক করে পরে বাংলাদেশে এনে কোনো এক জায়গায় গ্রেফতার দেখানো হবে। কিন্তু এই ইনফরমাল ব্যবস্থার পেছনে আসল কারণ কি? যদিও ওপেন এক্সট্রাডিশন ট্রিটির আওতায় শুটার ফয়সালকে ফেরত আনা হয়, তাহলে হাসিনা ও কামালকে ফেরত দেওয়ার একটি নজির তৈরি হয়ে যাবে। সেটাই ভারত এড়াতে চাইছে, কারণ তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং ফেরত দিতে চায় না। এখানেই ভারতের ডাবল স্ট্যান্ডার্ড স্পষ্ট হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, এই দাবিগুলো কেন জোরালোভাবে তোলা হচ্ছে না? যদি আসামি ভারতে থাকে তাহলে বাংলাদেশের মিশনগুলো কি করছে? হাইকমিশন ও কনসুলেটগুলো কেন সক্রিয় নয়? শোনা যাচ্ছে সে মহারাষ্ট্রে আছে, অথচ মহারাষ্ট্রে বাংলাদেশের কনসুলেট রয়েছে। তারা কি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছে? বলেছে কি, আমাদের একজন পলাতক আসামি এখানে আছে, দ্রুত তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করুন? সম্ভবত তা কখনোই করা হয়নি।